সব শেষ হয়ে গেল রে সালমা। এইবারের বন্যা আমাদের ভিটে মাটি ছাড়া আর কিছুই রাখলো না রে। ক্ষেতের ধানগুলো পচে একাকার হয়ে গেছে। এখন আমরা সারা বছর খাবো কি, আর ঋণের টাকাই বা শোধ করবো কিভাবে? তুমি এভাবে ভেঙে পড়ো না। বন্যা তো আমাদের একার ক্ষতি করেনি, পুরো গ্রামের মানুষের একই অবস্থা। হাত পা তো ভালো আছে, আবার নতুন করে কিছু একটা শুরু করতে হবে। বাবা, আমার স্কুলের বকেয়া বেতন আর পরীক্ষার ফি দেওয়ার সময় তো চলে এলো। এই অবস্থায় আমি কিভাবে পড়াশোনা করব? ভেবেছিলাম এবার ভালো ফল করে তোমাকে আনন্দ দেব, কিন্তু এখন তো সবই অনিশ্চিত। তুই পড়াশোনা নিয়ে চিন্তা করিস না বাবা। আমি বেঁচে থাকতে তোকে স্কুল ছাড়তে দেব না। দরকার হলে দিনমজুর খাটবো, তাও তোর পড়ালেখা বন্ধ হবে না। কিন্তু কি করব, মাথা যে কাজ করছে না একদমই। কে রে রহিম, সবাই মিলে গোল হয়ে বসে বিষণ্ণ মুখে কি ভাবছিস? বন্যা এসেছে, আবার পানিও চলে গেছে। এখন কপাল চাপড়ে তো লাভ নেই, মাটিকে কাজে লাগাতে হবে রে। চাচা, ক্ষেতের পলিমাটি দেখে বুকটা ফেটে যাচ্ছে চাচা। পুরো জমি বালু আর কাদায় ভরে গেছে। এই মাটিতে এখন আর আমন ধান তো দূরের কথা, কোনো সাধারণ ফসলও ফলানো যাবে না। আমরা না খেয়ে মরবো চাচা, আমরা না খেয়ে মরবো। আরে পাগল, তুই যেটাকে অভিশাপ ভাবছিস সেটাই আমাদের জন্য আশীর্বাদ হতে পারে। বন্যার পর এই যে পলি আর বালু মাটি জমেছে, এটা কিন্তু একটা বিশেষ চাষের জন্য অমৃত রে। তুই কি জানিস এই মাটিতে তরমুজ খুব ভালো হয়? তরমুজ চাষ? চাচা, এই ভরা কার্তিক অগ্রহায়ণ মাসে তরমুজ চাষ কিভাবে সম্ভব? আমরা তো জানি তরমুজ চৈত বৈশাখ মাসের ফল। এখন চাষ করলে কি ফলন হবে? যুগ বদলেছে সালমা, যুগ বদলেছে। এখন বৈজ্ঞানিক উপায়ে অসময়েও তরমুজ চাষ করা যায়, যাকে বলে অসময়ের তরমুজ। বন্যার পলিমাটিতে তরমুজের গাছ খুব দ্রুত বাড়ে এবং বাজারের দামও পাওয়া যায় চড়া। মজিদ চাচা ঠিকই বলেছেন বাবা। আমি আমাদের স্কুলের কৃষি বিজ্ঞান বইতেও পড়েছি, মালচিং পদ্ধতিতে এবং পলিমাটিতে তরমুজের ফলন খুব ভালো হয়। আমাদের এই সুযোগটা হাতছাড়া করা উচিত হবে না। রিপন, চাচা, শুনলাম আপনারা মাঠে নতুন কিছু করার চিন্তা ভাবনা করছেন। আমি গ্রামে ত্রাণ বিতরণের তালিকা শেষ করে এদিকে আসছিলাম। মজিদ চাচার কথা আমিও সমর্থন করি। মজিদ চাচা, হ্যাঁ, চিন্তাটা ভালো, কিন্তু তরমুজ চাষের জন্য তো অনেক খরচের ব্যাপার। বীজ কেনা, সার কেনা, ক্ষেত তৈরি করা। এই মুহূর্তে আমার পকেটে একটা টাকাও নেই। মূলধন ছাড়া কিভাবে শুরু করব? এই নাও, এগুলো আমার বিয়ের সময় বাবা দিয়েছিল। বিপদের বন্ধুই তো আসল বন্ধু। এগুলো বন্ধক রেখে বা বিক্রি করে তরমুজের বীজ আর সারের ব্যবস্থা করো। না সালমা, এটা তোমার শেষ সম্বল। এটা আমি কোনোভাবেই হাত দিতে পারবো না। এমনিতেই তোমাকে কোনো সুখ দিতে পারলাম না, তার উপর তোমার গয়না কেড়ে নেব? কিছুতেই না। সংসারের চেয়ে গয়না বড় নয়। তুমি যদি আবার মাঠে সোনার ফসল ফলাতে পারো, এমন কতবার আমরা কিনতে পারবো। এখন দ্বিধা করার সময় নয়। চলো, আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। মা, তুমি সত্যিই সেরা। বাবা, তুমি আর দেরি করো না, মজিদ চাচাকে সাথে নিয়ে কালই বাজারে গিয়ে ভালো জাতের বীজ নিয়ে এসো। আমি আর শিলা মিলে ক্ষেতের আগাছা পরিষ্কার করার কাজ শুরু করে দিচ্ছি। হ্যাঁ রহিম চাচা, আমি আমার স্কুলের কৃষি স্যারের কাছ থেকে অসময়ে তরমুজ চাষের একটা সম্পূর্ণ নির্দেশিকা নিয়ে আসবো। সেখানে কিভাবে বীজ রোপণ করতে হয় সব লেখা আছে। আমরা সবাই মিলেই খাটবো। সাবাস মা সালমা, তোর এই মনোবলই রহিমের আসল শক্তি। তাহলে আর দেরি কেন? রহিম, কাল সকালেই তুই আমাদের সাথে উপসহকারী কৃষি কর্মকর্তার অফিসে চল। ওখান থেকে কিছু সরকারি প্রণোদনা আর ভালো বীজ পাওয়ার ব্যবস্থা করতে পারি কিনা দেখি। আচ্ছা চাচা, আপনার কথাই রইল। কাল সকালে আমরা যাব। সালমা, তোমার এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না। আল্লাহ যদি দিয়ে দেয়, তবে এই ক্ষেত থেকেই আমি তোমার বালা ফিরিয়ে দেব। আমাকে আর পর ভেবো না তো। এখন চলো, সবাই মিলে দুপুরের দুটো খেয়ে নিই। অনেক কাজ বাকি। রিপন, শিলাকে নিয়ে তুই এই বিকেলের দিকে ক্ষেতের সীমানায় একটু মেপে রাখিস। ওহ,
মাটির ভেতরের কাদা এখনো পুরোপুরি শুকায়নি। কোদাল চালাতে বেশ কষ্ট হচ্ছে, তবে মাটির গন্ধটা বলছে এই মাটিতে এবার সোনা ফলবে, সোনা। বাবা, মজিদ চাচা আর কৃষি অফিসার যেভাবে দেখিয়ে দিয়েছেন আমি ঠিক সেই মাপে বেড তৈরি করছি। শিলা ওইদিকে তরমুজের বীজগুলো কাপড়ের পুটুলিতে ভিজিয়ে রাখছে। রিপন, স্যার বলেছেন বীজগুলো অন্তত 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর হালকা সুতি কাপড়ে বেঁধে রাখলে বীজ থেকে তাড়াতাড়ি চারা বের হবে। আমি ঠিক সময়ে মেপেই কাজ করছি। সবাই কাজ থামাও দেখি। সকাল থেকে না খেয়ে মাঠে খাটছো, শরীর তো আগে বাঁচাতে হবে। নাও, সবাই এসে এই গাছের ছায়ায় বসে দুটো ভাত খেয়ে নাও দেখি। ঘ্রাণেই তো পেট ভরে গেল রে বা সালমা। রহিম, শুনলাম তুই নাকি বাজারের সবচেয়ে ভালো হাইব্রিড জাতের ব্ল্যাকবেরি আর মধুমতি তরমুজের বীজ এনেছিস। খুব ভালো করেছিস রে। হ্যাঁ চাচা, কৃষি অফিসার বললেন এই জাতগুলো কম সময়ে পাকে আর বাজারের চাহিদাও অনেক বেশি। তবে ভয় একটাই, যদি আবার হঠাৎ বৃষ্টি নেমে মাঠ ডুবে যায় তখন। অহেতুক ভয় পেও না। আমরা তো এবার উঁচু বেড তৈরি করে চারপাশ দিয়ে নালা কেটে রাখছি, যাতে পানি জমতে না পারে। মজিদ চাচা তো সব দেখেই দিচ্ছেন। মা, আমি আর শিলা একটা আইডিয়া বের করেছি। আমরা ক্ষেতের চারপাশে জালের বেড়া দেব, যাতে গ্রামের ছাগল বা গরু এসে কচি চারাগুলো খেয়ে না ফেলতে পারে। শিলা ওর বাড়ি থেকে কিছু পুরনো জাল এনে দেবে বলেছে। হ্যাঁ, আমার বাবার একটা পুরনো মাছ ধরার জাল ঘরে পড়ে আছে। ওটা এখন কোনো কাজে লাগছে না। আমি বাবাকে বলে ওটা নিয়ে আসবো। আমাদের তরমুজ ক্ষেতকে একদম সুরক্ষিত রাখতে হবে। তোদের এই একতা দেখেই আমার বুকটা ভরে যাচ্ছে। যে গ্রামে এমন উদ্যোগী ছেলে মেয়ে আর পরিশ্রমী কৃষক থাকে, সে গ্রামে দারিদ্রতা বেশি দিন টিকতে পারে না। রহিম, কালকেই বীজ বোনার উপযুক্ত সময়। এই মাটির নিচে আমাদের পুরো পরিবারের ভবিষ্যৎ বুনে দিচ্ছি। মাটিটা খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে। দেখো রহিম, প্রতিটা বীজ থেকে কেমন সুন্দর সাদা কলি বেরিয়েছে। এগুলো ঠিকঠাক বড় হলে মাঠ পুরো সবুজ আর সবুজ হয়ে যাবে। মা, সাবধানে বীজগুলো দিও, কলিগুলো যেন ভেঙে না যায়। শিলা, তুই ওই দিক থেকে হালকা একটু জল স্প্রে করে দে, যাতে মাটির আর্দ্রতা বজায় থাকে। এই তো দিচ্ছি। রিপন, দেখিস আমাদের এই মেহনত বৃথা যাবে না। যখন বড় বড় কালো আর ডেওড়া কাটা তরমুজ ঝুলবে, তখন পুরো গ্রামের মানুষ দেখতে আসবে। তোরা সবাই খুব সুন্দরভাবে কাজটা করেছিস। তবে একটা কথা বলে রাখিস রহিম, চারা গজানোর পর প্রথম 10-15 দিন খুব সাবধানে থাকতে হবে। পোকামাকড়ের আক্রমণ হতে পারে। হ্যাঁ চাচা, কৃষি অফিসার আমাকে একটা জৈব বালাইনাশকের নাম বলে দিয়েছেন। আমি কোনো রাসায়নিক বিষ দেব না, নিম পাতার রস আর সাবান দিয়ে স্প্রে তৈরি করব। সেটাই ভালো হবে। বিষ ছাড়া তরমুজ হলে বাজারে মানুষ হুমড়ি খেয়ে পড়বে। তাছাড়া আমাদের নিজেদেরও তো খেতে হবে। টাকা উপার্জনের পাশাপাশি স্বাস্থ্যের কথাও তো ভাবতে হবে। বাবা, পশ্চিম আকাশে কেমন যেন কালো মেঘ জমছে। আজ আবার ঝড় বৃষ্টি আসবে না তো? চারাগুলো তো একদম কচি, সইতে পারবে না। ভয় পাস না রিপন, এটা কাল বৈশাখীর সময়। হালকা একটু বৃষ্টি হলে আমাদের চারার জন্য ভালো হবে। মাটিতে তো জোর আসবে। চল, আমরা তাড়াতাড়ি বাকি বীজগুলো লাগিয়ে শেষ করি। সালমা, সালমা, এদিকে এসে দেখে যাও আমাদের তরমুজ গাছগুলো কেমন তরতরিয়ে বেড়ে উঠেছে গো। পুরো মাঠ যেন সবুজ গালিচা হয়ে গেছে। উমা, সত্যি তো। এই তো সেদিন মাত্র ছোট ছোট চারা ছিল, আর আজ খেতে লতায় লতায় ভরে গেছে। হলুদ হলুদ ফুলও ফুটতে শুরু করেছে রে রহিম। বাবা, মা, এদিকে দেখো, এই লতাটাই ছোট্ট একটা তরমুজ ধরেছে, একদম নিখুঁত গোল। আমাদের কষ্ট সার্থক হতে চলেছে। বাহ, কত সুন্দর দেখতে। রিবন,
কৃষি স্যার বলেছিলেন এই সময় কৃত্রিম পরাগায়ন করে দিলে ফলনও ভালো হয়। চল আমরা দুজনে মিলে সকলে কচি ফুলগুলো পরাগায়ন করে দিই। গাছের বৃদ্ধি তো চমৎকার হয়েছে রহিম, তবে লতাগুলো যেভাবে ছড়াচ্ছে, তোকে এখন প্রতিটা ফলের নিচে একটু করে খড় বা বিচালি বিছিয়ে দিতে হবে। তা না হলে মাটিতে লেগে তরমুজের এক পিঠ পচে যেতে পারে। ঠিক বলেছেন চাচা, মাটির রস লেগে অনেক সময় ফল নষ্ট হয়। রিপন, আমাদের ঘরে যে শুকনো খড়গুলো আছে না, সেগুলো আজ বিকেলেই মাঠে নিয়ে আসবি। আমরা দুজনে মিলে সব ফলের নিচে বিছিয়ে দেব, কেমন? আর শোনো, গাছে কিন্তু এখন প্রচুর পানির দরকার। তরমুজের ভেতরে তো বেশিরভাগ ওই পানি থাকে। লতাগুলো যাতে শুকিয়ে না যায়, সেজন্য নিয়মিত সকাল বিকাল নালা দিয়ে সেচ দিতে হবে। মা, সেচের দায়িত্ব আমার আর শিলার। আমরা স্কুলের পর বিকেলে এসে বালতি দিয়ে নালায় পানি দেব। বাবার একা এত ধকল সহ্য করার দরকার নেই। শিলা, পারবি না তুই আমার সাথে? কেন পারবো না? এটা তো আমাদের সবার স্বপ্নের ক্ষেত। আমি প্রতিদিন আসবো। আর মজিদ চাচা, আপনি প্রতিদিন এসে একটু দেখে যাবেন কোনো পোকা ধরলো কিনা। আপনার চোখ ফাঁকি দেওয়া তো বড্ড মুশকিল। সালমা, শুনছো? তরমুজের কেমন গম্ভীর টপ টপ শব্দ হচ্ছে। এর মানে হলো ভেতরটা একদম টকটকে লাল হয়ে গেছে গো। ওরে বাবারে, এটা তো কম করে হলেও 5-6 কেজি হবে। এত বড় আর এত মসৃণ হয়েছে গাটা, দেখলেই চোখ জুড়িয়ে যায়। বাজারে নিলে তো কাড়াকাড়ি পড়ে যাবে। বাবা, আমাদের খেতে প্রায় 1,500-এরও বেশি তরমুজ তোলার মতো বড় হয়েছে। বর্তমান বাজারে অসময়ের তরমুজের কেজি নাকি 80 থেকে 100 টাকা। আমরা তো এবার লাখ টাকার উপরে বিক্রি করতে পারবো। রিপন, তোর স্কুলের বকেয়া ফি তো শোধ হবে, সাথে তুই একটা নতুন সাইকেলও কিনতে পারবি। রহিম চাচা, আপনার সব কষ্ট এবার দূর হয়ে যাবে। রহিম শহরের এক বড় পাইকারি ব্যবসায়ী আকরাম আলী আবার চেনা। আমি ওকে আমাদের ক্ষেতের ছবি পাঠিয়েছিলাম। ও তরমুজের সাইজ আর কোয়ালিটি দেখে সরাসরি ক্ষেত থেকেই সব কিনে নিতে চায়। চাচা, আপনি আমাদের জন্য যা করলেন তা আমি কোনোদিনও শোধ করতে পারবো না। পাইকার যদি খেতে এসে নিয়ে যায়, তবে আমাদের পরিবহন খরচ বেঁচে যাবে, আর হাটে নিয়ে যাওয়ার ঝামেলাও থাকবে না। চাচা, আর আপনার সঠিক পরামর্শ না পেলে আমরা তো বন্যায় ভেসেই যেতাম। রহিম পাইকারকে কবে আসতে বলছে মজিদ চাচা? আকরাম আলী আগামীকাল সকালে একটা বড় ট্রাক নিয়ে আসবে বলেছে। তোরা আজ রাত থেকেই ফলগুলো সাবধানে কেটে এক জায়গায় জড়ো কর। কোনো ফলের যেন বোটা ছিঁড়ে না যায়। বোটা থাকলে তরমুজ বেশি দিন তাজা থাকে, বুঝলি? আকরাম ভাই, আপনি নিজেই তো দেখছেন তরমুজগুলো কতটা তাজা আর বড়। এরকম বিষমুক্ত অর্গানিক উপায়ে চাষ করা তরমুজ বাজারে আর কোথাও পাবেন না। বাজারে এর চেয়ে ভালো মাল আপনি কিছুতেই পাবেন না। বন্যার পর এই বালু মাটিতে দিন রাত এক করে রক্ত পানি করেছি, তবেই না এমন ফলন হয়েছে। রহিম ভাই, মালের কোয়ালিটি নিয়ে আমার কোনো কথা নেই, চমৎকার হয়েছে। আমি আপনাকে পাইকারি দরে প্রতি কেজি 75 টাকা করে দেব। এক দামে সব মাল আমি ট্রাকে তুলে নেব। বাজারে এখন অসময়ের তরমুজের প্রচুর চাহিদা, আমি ঠকাবো না আপনাদের। বাবা, 75 টাকা কেজি হলে আমাদের মোট ওজন অনুযায়ী প্রায় 1.5 লাখ টাকার উপরে আসবে। দামটা কিন্তু বেশ ভালো দিচ্ছে। আমাদের সব খরচ উঠে অনেক লাভ থাকবে। রাজি হয়ে যাও। আচ্ছা আকরাম ভাই, মজিদ চাচার খাতিরে আর আপনার ব্যবহারের জন্য আমি রাজি। তবে একটা তরমুজ আপনাকে কেটে খাওয়াতে চাই আমি। দেখে যান ভেতরের রং আর মিষ্টি কেমন হয়েছে। নিজের ক্ষেতের ফসল মুখে না দিয়ে তো বিদায় করাতে পারি না আমি। এই নিন আকরাম ভাই, খেয়ে দেখুন। আমাদের ক্ষেতের প্রথম পাকা তরমুজ। রোদ বৃষ্টি মাথায় নিয়ে ছেলেরা খেটেছে, আল্লাহর ভিতর মধু ঢেলে দিয়েছে। খেয়ে দেখুন না। উফ, অসাধারণ মিষ্টি আর রসালো। রহিম ভাই, এ তরমুজ ঢাকায় নিয়ে যাওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে। আড়তের অন্য সব মাল এর কাছে ফেল। নিন, এই নিন আপনার অগ্রিম 50,000 টাকা। বাকি টাকা মাল ট্রাকে ওঠার পর গুনে দেব। আপনারা ট্রাকে মালগুলো তুলতে সাহায্য করুন। দেখলে রিপন, সততার পরিশ্রমের ফল কেমন মিষ্টি হয়। রহিম চাচার মুখে অনেকদিন পর এত বড় হাসি দেখলাম। আমার খুব আনন্দ হচ্ছে। গ্রামের মানুষও দেখুন, চেষ্টা করলে বন্যাকেও হারানো যায়।
তোর সহযোগিতার কথাও আমি ভুলবো না শিলা। তুই যদি কৃষি স্যারের গাইডলাইন না এনে দিতিস আর আমাদের সাথে মাঠে না খাটতিস, তবে হয়তো আমরা এতটা সফল হতাম না। তুই আমার সত্যি খুব ভালো বন্ধু। চল এবার তরমুজগুলো ট্রাকে তোলার ব্যবস্থা করি। এই নাও সালমা, তোমার কষ্টের পুরস্কার। গুনে দেখো, সব মিলিয়ে 1,70,000 টাকা হয়েছে। আমাদের সব ঋণ শোধ হয়েও অনেক টাকা থাকবে গো। আমার টাকা চাই না রহিম, তুমি যে আবার নিজের পায়ে দাঁড়াতে পারলে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। এই নাও তোমার বাবার দেওয়া বালা জোড়া। আমি এটা বন্ধক রাখিনি, শুধু লুকিয়ে রেখেছিলাম তোমার মনোবল বাড়াতে। তুমি সত্যি একটা রত্ন সালমা, আমাকে মিথ্যা বলে এত বড় শক্তি দিলে। মজিদ চাচা দেখুন, আপনার এই পুত্রবধূর কাণ্ড দেখুন। আমি তো জানতামই সালমা কেমন মেয়ে। রহিম, এই বন্যা তোকে ধ্বংস করতে এসেছিল, কিন্তু তোদের বুদ্ধি আর মেহনত সেই বন্যাকেই সম্পদে পরিণত করলো। একেই বলে দুর্যোগকে সুযোগে রূপান্তর করা। বাবা বাবা, আমি এবার স্কুলে গিয়ে আমার সব বকেয়া বেতন দিয়ে দেবো। আর মজিদ চাচা, আমি বড় হয়ে আপনার মতো একজন আদর্শ কৃষিবিদ হতে চাই, যাতে আমাদের গ্রামের কৃষকদের পাশে দাঁড়াতে পারি। আর আমি তোকে সাহায্য করবো রিপন। রহিম চাচা, আগামী বছর আমরা আরো বড় পরিসরে তরমুজ চাষ করব। পুরো গ্রামকে দেখিয়ে দিব যে বন্যায় সব শেষ হয়ে যায় না, নতুন করে বাঁচতেও শেখায়। হ্যাঁ রে মাসিলা, তোরা তরুণেরাই আমাদের ভবিষ্যৎ রে। এই মাটি আমাদের মা, একে যে ভালোবাসবে মা তাকে কোনোদিন খালি হাতে ফিরিয়ে দিবে না রে। জয় আমাদের পরিশ্রমের জয়, জয় আমাদের মাটির জয়।